আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। গুমের অভিযোগে করা একটি মামলায় পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালে শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একই আদেশে সাবেক এই প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক মহাপুলিশ পরিদর্শক বেনজির আহমেদ সহ আরও 11 জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে এই পরোয়ানার অগ্রগতি ট্রাইব্যুনালে জানানোর কথাও বলা হয়েছে এই আদেশে। কোন পত্রিকা আমি বলি, যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে, যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে, তদন্ত রিপোর্ট দাখিল হবে অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাতে গেছেন 8 বছরেরও বেশি সময় গুম থাকা ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের পক্ষে তাঁর স্বজনেরা। এই বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি ট্রাইব্যুনালে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, দায়েরকৃত অভিযোগ সম্পর্কে যদি বলি, আসলে অনেকগুলো অভিযোগই তো এর আগে 5ই আগস্টের পর পড়েছে এবং আজকে যদি বলি, আজকে সকালেই মীর কাশেম আলীর পরিবারের লোকজন এসেছিলেন। আপনি জানেন যে তার ছেলে আরমান গুম হয়েছিলেন এবং তার পরিবারের সদস্যরা এই গুমের বিষয়ে অভিযোগ করেছেন এবং এটির পাশাপাশি আজকে একটি বড় বিষয় হয়েছে, সেটি হচ্ছে যে 5ই আগস্টের পরে যতগুলো গুমের অভিযোগ পড়েছে, একাধিক অসংখ্য গুমের অভিযোগ পড়েছে এবং কতগুলো অভিযোগ পড়েছে সেটি চিফ প্রসিকিউটরও এখনও নিজের সংখ্যায় জানাতে পারেননি। তবে তিনি যেটি জানালেন যে এই যতগুলো গুমের অভিযোগ পড়েছে সব অভিযোগকে মিলিয়ে একটি মামলা করা হয়েছে এবং এই মামলায় অভিযোগ দায়ের করা হচ্ছে একটি মামলায় নিয়ে, সবগুলো গুমের অভিযোগ একটি মামলায় নিয়ে। সেই মামলায় কিন্তু আজকে মোট 12 জন আসামি করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলেন চিফ প্রসিকিউটর এবং শুনানির পরে তাদের 12 জন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেখানে বলা হয়েছে যে আগামী মাসের 12 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 12 তারিখের মধ্যে এই গ্রেপ্তারি পরোয়ানার যে অগ্রগতি সেটির বিষয়ে আদালতে যেন জানানো হয়। আমরা কথা বলেছি আমাদের সাথে, সাংবাদিকদের সাথে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলেছেন। তিনি বলেছেন যে যেসব মামলায় অভিযোগ এসেছে প্রত্যেকটি আসলে গুমের অভিযোগ এবং এই যে গুমের অভিযোগ, এটি যে এত বড় ধরনের অপরাধ সেটিকে খুব স্বাভাবিক পর্যায়ে এই রাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করেছিলেন যে এই গুমের অভিযোগগুলো খুব বেশি স্বাভাবিক ঘটনা, এরকম ঘটনা হতেই পারে, সারা বিশ্বে এরকম একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন শেখ হাসিনা। এবং এখানে বলা হয়েছে যে এই গুমের সাথে জড়িত যারা ছিলেন, অর্থাৎ যাদের মাধ্যমে এই তার নিরাপত্তা যে উপদেষ্টা ছিলেন তারিক আহমেদ সিদ্দিকী এবং সাবেক আইজিপি ছিলেন বেনজির আহমেদ এবং এখন কারাগারে রয়েছেন জিয়াউল আহসান, তারা সহ
এবং সাবেক আইজিপি ছিলেন বেনজির আহমেদ এবং এখন কারাগারে রয়েছেন জিয়াউল আহসান, তারা সহ সেনাবাহিনীর কর্মকর্তারা এবং বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা রয়েছেন এই 12 জনের মধ্যে। আমি যে 3টি নাম বললাম এই 3টি নাম এই আদালতে বলা হয়েছে, বাকিদের নাম বলা হয়নি। আমরা জিজ্ঞেস করেছি কারা আছেন, তারা বলেছেন যে তদন্তের স্বার্থে, অর্থাৎ যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেই কারণে এই নামগুলো তারা গোপন রাখতে চান, যেন এই তাদেরকে গ্রেপ্তার করতে বেগ পেতে না হয়। তো সব মিলিয়ে এইখানে গুম হওয়া পরিবারের সদস্যরাও এসেছিলেন, তারাও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তারা যেটি বলেছেন যে এই যে আদালত যেই প্রক্রিয়ায় পরিচালনা করা হচ্ছে এবং এই যে গুমের বিচারের মুখোমুখি করতে আদালতের যে প্রচেষ্টা সেটিতে তারা সন্তুষ্ট এবং তারা মনে করেন এইভাবেই যদি আদালতের প্রক্রিয়া চলতে থাকে তাহলে তারা ন্যায় বিচার পাবেন। সব মিলিয়ে আজকে একটি বড় ঘটনাই বলা যেতে পারে, কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো এবং যেটি ফেব্রুয়ারি 12 তারিখের মধ্যে অগ্রগতি জানাতে বলা হয়েছে, এটি আসলে একটি বড় ঘটনার সূচনা হলো এবং আদালত তাদের কার্যক্রম এই গুমের কার্যক্রম এর মধ্যেই শুরু করে দিলেন। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনাল থেকে গুমের অভিযোগ সম্পর্কে। বিশ্বে বায়ু দূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। অন্যদিকে ভারতে দিল্লি রয়েছে 2 নম্বরে। সোমবার সকালে বায়ু মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। আজ শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ু দূষণ স্কোর 266, দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর 152, অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হেনয়, চতুর্থ পাকিস্তানের লাহোর এবং পঞ্চম অবস্থানে নেপালের কাঠমান্ডু। 151 থেকে 200 পর্যন্ত বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এছাড়া 301-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। আরও 21 সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। BFIU এর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলা ফর্ম ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে 7 কার্যদিবসের মধ্যে BFIU-তে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ফ্যাসিস্ট হাসিনা সরকারের অপকর্মের সহযোগী ও নানা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত এমন সন্দেহে বেশ কিছু পেশাজীবীদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করে BFIU। ফেরি না থাকায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন পিরোজপুর ও বাগেরহাটের 3টি উপজেলার কয়েক লাখ মানুষ। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন খরস্রোতা পানগুছি নদী। ঘটছে দুর্ঘটনাও। প্রাকৃতিক দুর্যোগে ফেরির পল্টু নষ্ট হওয়ার অজুহাতে দীর্ঘ 18 বছরেও চালু হয়নি কলারণ সন্ন্যাসী ফেরিঘাটটি। পিরোজপুর থেকে রশিদ আলমুনানের পাঠানো রিপোর্ট। এক যুগেরও বেশি সময় ধরে জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা পানগুছি নদী পার হচ্ছে পিরোজপুর ও বাগেরহাটের কয়েক লাখ মানুষ। একটি ফেরির জন্য লাখো মানুষের কান্না কেউ শুনতে পায়নি। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পানগুছি নদীতে কলারণ সন্ন্যাসী ফেরিঘাটটি ভৌগোলিকভাবে 3টি উপজেলার সংযোগস্থল হওয়ায় এই ঘাট ব্যবহার করে চলাচল করে ইন্দুরকানী, বাগেরহাটের মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলার কয়েক লাখ মানুষ। 2006 সালের 4 আগস্ট এই পয়েন্ট দিয়ে চালু হয় ফেরি চলাচল, কিন্তু ঘূর্ণিঝড় সিডরের পর থেকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। মুমূর্ষু রোগী নিয়ে নদী পার হতে অনেক সময় পথে তাদের মৃত্যু হয়। মোটরসাইকেল সহ হালকা যান ঝুঁকি নিয়ে ট্রলার করে নদী পার হয়। ভয় লাগে না, তুফান আছে, বাতাস আছে, অনেক সময় তো অনেক ট্রলার পড়েও গেছে, মানুষ মরেও গেছে। জোয়ারের সময় তো অনেক পানি থাকে একদম, সে সময় তো ভিজে ফিরে ওঠা লাগে, আবার ভিজে ফিরে নামা লাগে। এখন বর্তমানে আছে তো নৌকা ট্রলার,
অনেক মুরব্বীরা, অনেক মহিলারা, বাচ্চারা ভয় পায়। যখন তুফানের দিন আসে তখন ভয় পায়। সেই জন্য আমাদের ফেরি যাওয়া দরকার। খেওয়া পার হয়ে চণ্ডীপুর এসে এখানে ঢাকার গাড়ি ধরতে হয়। রান্দা, শরণখোলা, তাফালবাড়ি যেতে কষ্ট হয়। দুর্গম মহিলাদের এখানে আসার জন্য এরা বসে থাকে। এখানে খেওয়ায় আসতে উঠতে চলতে হয়। এর জন্য এখানে আমাদের ফেরি দরকার। মংলার থেকে খুলনা হয়ে তারপরে পিরোজপুর যেতে হয়। এখন এই জনদুর্ভোগ যাতে অতীতের মতো আর পোহাতে না হয় সেজন্য আমরা আপত্তি জানাচ্ছি, যেহেতু এখানে পুনরায় যেন ফেরিটা চালু হয়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই বিষয়টি আমার নজরে এসেছে। আমি এক্সিএন রোডস এর সাথে কথা বলেছি এবং জেলা প্রশাসক বাগেরহাটের সাথেও কথা বলেছি। আশা করি এই বিষয়ে একটি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। লাখো মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ফেরি চলাচলের দাবি দুই জেলার বাসিন্দাদের। এনটিভি নিউজ ডেস্ক। সিলেট থেকে বিপিএল এর টিকিট বিক্রি এবং দর্শক আগ্রহের কথা জানিয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নিলয় মজুমদার। ঢাকার পরিমাণে সিলেটে দর্শকের সমাগম তেমনটা খুব বেশি নয়, তবে আমরা দর্শক আগ্রহ বেশ সকালে বেশ বেশি ছিল, কিন্তু এই মুহূর্তে তেমনটা নয়। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এখনও স্থানীয় যারা আছেন, দর্শক যারা আছেন, তারা এখনও টিকিটের জন্য অপেক্ষা করছেন। অনেক স্থানীয় দর্শক আমাদের জানিয়েছেন টিকিট পাওয়া যায়নি, তারা আগামীকালকের টিকিটের জন্য অপেক্ষা করছেন। অনেকে যা এই টুর্নামেন্টে চলে আসছে যে কালোবাজারের অভিযোগ, তাও করেছেন। তবে সব কিছু ছাপিয়ে দর্শকদের মাঝে একটা আনন্দ আছে। সিলেটে অনেকদিন সিলেট পর্ব শুরু হতে যাচ্ছে এবং সিলেট পর্ব শুরুর সঙ্গে সঙ্গে আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের টানা 3 ম্যাচ তারা জিতেছেন, খুব দারুণ ফর্মে আছেন। তাদের পেস বোলিং ইউনিটটা দারুণ এবং তাদের ক্যাপ্টেন্সি যে এখানে নুরুল হাসান সোহান সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এদিকে সিলেট স্ট্রাইকার্সের দলের যদি আমরা যদি চিন্তা করতে যাই, সিলেট স্ট্রাইকার্সে জাকের আলী এবং ঘরের ছেলে জাকের আলী আছেন, যিনি খুব দারুণ খেলছেন এই মুহূর্তে। ক্যারিবীয় সফর থেকে তার ফর্মটা যেন এদিকে লাক্কাতুরায় তিনি নিয়ে আসতে পারেন, সে আশা থাকবেন স্থানীয় দর্শকরা। তবে প্রথম ম্যাচে তিনি ভালো পারফর্ম না করলেও যা স্থানীয় ক্রিকেটার যারা আছেন তাদের নিয়ে খুব ভালো একটি খেলার প্রত্যাশায় আছেন দর্শকরা। তবে এই হচ্ছে এই মুহূর্তে সিলেটের পরিস্থিতি। আমরা আরও সময়ের সাথে সাথে আমরা আরও আশা করতে পারি এখানে আরও বেশি দর্শক সমাগম হবে, আরও বেশি মানুষ আসবে। তো এই ছিল সিলেট থেকে সর্বশেষ। জানছিলাম বিপিএল এর খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।